প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোজার আগেই হতে পারে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। নির্বাচনী প্রতীক হিসেবে বাদ পড়ল শাপলা। ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় দাবি নাহিদ ইসলামের। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাধা তৈরির অভিযোগ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে 50 গ্রাম প্লাবিত। 3 বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরায় কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন। অপেক্ষা শেষ হচ্ছে 19 লাখেরও বেশি শিক্ষার্থীর। দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রোজার আগেই নির্বাচন দেওয়ার ব্যাপারে সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। আর বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা বাদ দিয়ে অন্য কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রেই পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে জানিয়ে প্রেস উইং বলছে, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ প্রশিক্ষিত সদস্য মোতায়েন করা হবে। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নিরাপত্তা সংক্রান্ত সার্বিক বিষয়ে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। বৈঠক শেষে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন জানিয়ে প্রেস সচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রমজানের আগেই হতে পারে জাতীয় নির্বাচন। যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে, সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে। আগামী নির্বাচনে 16,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরা কঠোরভাবে মনিটরিং করা হবে। পুলিশের বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে, সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, ভোট প্রভাব মুক্ত রাখতে নির্বাচনের সময় এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দেয়া হতে পারে। গত 3টা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন, তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয়। প্রেস উইং বলছে, আগামী নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার পাশাপাশি ভোটের দিন ইন্টারনেট সচল রাখার বিষয়ে আলোচনা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শাপলা জাতীয় প্রতীক হওয়ায় দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যেই এ সিদ্ধান্ত নিল কমিশন। এদিকে নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা বাদ দেওয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাধা তৈরির অভিযোগও করেছেন তিনি। সম্প্রতি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্য, তবে কোনো দলই পাচ্ছে না এই প্রতীক। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। ফলে কোনো রাজনৈতিক দল তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে না। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আগের 69টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত 115টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে ইসি। এদিকে নির্বাচন প্রতীক হিসেবে শাপলা বাদ দেওয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না, এবং এই ইসি আসলে এটাকে নিরপেক্ষ আচরণ করছে কিনা যাতে সন্দেহ তৈরি হচ্ছে, কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না।
এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করেন। বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায় তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। এনসিপি তাদের নিবন্ধনের আবেদনের দলীয় প্রতীক হিসেবে শাপলা সহ 3টি প্রতীকের নাম প্রস্তাব করে। তাদের পছন্দের অন্য 2টি প্রতীক হল কলম ও মোবাইল ফোন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, এরই মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে এখন ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। আজকে যতটুকু জানতে পেরেছি যে সকাল 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসবেন এবং আজকে যেহেতু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই 3 জনের অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে এবং সেই কারণেই আজকে কোর্ট একটু তাড়াতাড়ি বসবে, অর্থাৎ 11টার দিকে বসবে বলে আমরা জানতে পেরেছি। আর প্রসিকিউশন থেকে বরাবরই যেটি প্রত্যাশা করা হচ্ছে এবং এর আগে যখন 7 জুলাই এই মামলার শুনানি হয় সেদিনও কিন্তু চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণ তাদের হাতে রয়েছে এবং জুলাই আগস্টের 3 সপ্তাহে যে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানো হয় এবং এই গুলিতেই 1400-এরও বেশি ছাত্র জনতা শহীদ হন এবং প্রায় 30,000 ছাত্র জনতা আহত হয়েছেন এবং এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, সকল কিছুর নির্দেশদাতা, প্ররোচনা দেয়া এবং উস্কানি দেওয়ার দায় এই 3 জনের বিরুদ্ধে আনা হয়েছে। অর্থাৎ সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এই ধারায় এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আজকে যদি অভিযোগ গঠন হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হচ্ছে এবং আজকে অভিযোগ গঠনের পরে যদি আদালত মনে করেন যে অভিযোগ গঠন করার মতো তাহলে গঠন করা হলে এই মামলায় সাক্ষ্য গ্রহণের একটি তারিখ ধার্য হবে এবং এর আগে আসামি পক্ষ যারা রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন তাদেরকে মামলার প্রস্তুতি নেওয়ার জন্য 3 সপ্তাহ সময় পাবেন। তো শেখ হাসিনার মামলা আজকে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। আর একটি তথ্য দিয়ে শেষ করি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরের প্রথম শহীদ অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় 4 জন আসামি কারাগারে রয়েছে, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজকে এই মামলায় যে 26 জন আসামি পলাতক রয়েছেন তাদেরকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেওয়ার দিন ধার্য রয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী আফজাল হোসেন যুক্ত হয়েছিলেন। রক্তাক্ত জুলাইয়ের 10 তারিখ আপিল বিভাগে কোটাকে ঘিরে দেয়া রায় স্থগিত করা হয়। তবে শিক্ষার্থীরা জানান তাদের দাবি আদালতের কাছে নয়, সরকারের কাছে। তাই রাজপথে চলতে থাকে বাংলা ব্লকেড। তারা চান স্থায়ী সমাধান, কিন্তু বিচার ও নির্বাহী বিভাগ শিক্ষার্থীদের কটাক্ষ করতে থাকে। এদিনও সাবেক প্রধান বিচারপতি বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না, আর আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কেমন ছিল গত বছরের 10 জুলাই? বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। শুরুতে শিক্ষার্থীদের আন্দোলন থাকলেও বৈষম্য রোধের লড়াইয়ে ক্রমেই সামিল হতে শুরু করেন বিভিন্ন বয়স এবং পেশার মানুষ। গড়ে ওঠে বঞ্চনার বিরুদ্ধে গণপ্রতিরোধ, যা শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো পৃথিবীতেই সৃষ্টি করে এক নতুন নজির। 10 জুলাই সকাল 10টা বাজতেই বাংলা ব্লকেটের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে এগোতে থাকে শাহবাগের দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যারিকেডের মুখেই শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি চলতে থাকে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধ। এর মাঝেই সকাল না গড়াতেই শুরু হয় আপিল শুনানি। সকলের দৃষ্টি তখন সর্বোচ্চ আদালতের দিকে। দুপুরে জানা যায় কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের রায়ে দেয়া হয়েছে 4 সপ্তাহের স্থিতাবস্থা।
শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না। এদিকে সরকারের একটি ডেডিকেটেড কমিশন এবং পরবর্তী আইন প্রণয়নের মাধ্যমে কোটা পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওইটুকু বিবেকবোধের জায়গা থেকে রাজপথে নেমেছিলাম যে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে নামছি এবং এই জায়গায় আমরা আপোষহীন ছিলাম, ওইটুকু সৎ সাহস আমাদের ছিল। আর সরকারের তরফ থেকে আগস্টের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির মাধ্যমে কোটা সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। এদিকে টানা অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে সারা দেশ। রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 2025-26 শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। 2 মাসেরও কম সময়ে এবার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ অনুষ্ঠান থাকছে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশিত হবে, যা শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইটে, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে জানা যাবে। গত 10 এপ্রিল 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা গত 13 মে শেষ হয়। এবছর 19 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের 3 দিনের আলোচনার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এই আলোচনা হয়। ব্যাপক পরিসরে আলোচনা হয়েছে উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রেস সচিব শফিকুল আলম জানান, এতে দুদেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আর ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উভয় পক্ষ আবারও বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টায় বৈঠকে বসবেন বলেও জানান উপদেষ্টা। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীতেও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়ায় আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, ফেনীর বন্যা পরিস্থিতির কথা যদি বলি, সেখানে পারস্পরিক একটি বিপরীত অবস্থান ধারণ করছে। যেমন ফেনীর যে মুহুরীকহু এবং সিলেনে নদীর যে পানি, তা কিন্তু বিপদসীমা থেকে কিছুটা নিচ থেকে প্রবাহিত হচ্ছে, মানে বিপদসীমার উপর দিয়ে নয়, নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে গতকাল সন্ধ্যা নাগাদ যেখানে 20টি স্থানে ভেঙেছিল, সেটি আমরা সকাল নাগাদ আজ সে ভাঙন দাঁড়িয়েছে প্রায় 30টি, এবং গতকাল পর্যন্ত যেখানে 30টির মতো গ্রাম বন্যায় প্লাবিত হয়েছিল, সেটি এই বন্যার পানি একে একে নিম্নাঞ্চলে প্লাবিত হতে হতে এখন 50টির অধিক গ্রামে ছড়িয়ে পড়েছে। আগে গতকাল পর্যন্ত যখন এই বন্যাটির ফুলগাজী এবং পরশুরামের আংশিক জায়গায় ছিল, সেটি এই দুটি উপজেলা ছাপিয়ে এখন নিম্নের যে ছাগলনাইয়া উপজেলা থেকে এখন সদর উপজেলার দিকে যাচ্ছে। সব মিলিয়ে এখন 50টির অধিকের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এই বন্যার কবলে পড়ে এখন নাস্তানাবুদ। আর যদি বলি, আজকে জানেন যে বন্যা পরিস্থিতির কারণে এই কুমিল্লা বোর্ডের যে এসএসসি পরীক্ষা, তা কিন্তু স্থগিত করা হয়েছে আজকের পরীক্ষাটি। অন্যদিকে এই বন্যা দুর্গত এলাকার প্রায় 70% এলাকায় এখন বিদ্যুৎ নেই। আবার কিছু কিছু এলাকায় বিদ্যুৎ না থাকায় যে মোবাইলের সংযোগ যে নেটওয়ার্ক, সেটিও বিচ্ছিন্ন। ফলে এসব অঞ্চলের মানুষ একটি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং দুর্বিষহ একটি রাত পার করেছে। গতকাল রাত্রি ছিল এই অঞ্চলের বন্যা দুর্গত মানুষের জন্য খুবই দুর্বিষহ। তারা নিজেদের অনেকের বাড়িঘর ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বর্তমানে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফেনীর সাথে ছাগলনাইয়ার যে সংযোগ সড়ক, যে প্রধান যে সড়কটি, সেটি কিন্তু যান চলাচল অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে। ঠিক এমনিভাবে ফেনী জেলা সদরের সাথেই আবার ফুলগাজী এবং পরশুরাম যে সড়কটি রয়েছে, সেই সড়কটিও কিন্তু এখন অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সব মিলে যখন সড়ক যোগাযোগ ব্যবস্থার এই অবস্থা, এখন মুহুরী যে বাঁধগুলো থেকে ভেঙেছিল, সে ভাঙ্গা অঞ্চল দিয়ে পানি কিন্তু প্রবেশ করে একে একে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন
নতুন গ্রামে ছড়িয়ে পড়ছে পানি এবং বন্যা পরিস্থিতির অনেকটা অবনতি বলা চলে। জেলা প্রশাসন বলছে যে তারা 131টি আশ্রয়কেন্দ্র খুলেছেন, সেখানে যেন বন্যা দুর্গতরা যান এবং সার্বিক সহযোগিতা যেন তারা করবেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য যারা রয়েছেন তারা বন্যা মোকাবিলায় কাজ করছেন। আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। ধন্যবাদ সজল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে। আপনারা জানেন যে গত 2-3 দিনে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল বিকাল থেকে বৃষ্টির সংখ্যা কিছু কমলেও কিন্তু এখনো পানি সেইভাবে কমেনি। পানির কমার হার খুব ধীরে ধীরে কমছে। নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আমাদেরকে জানিয়েছেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও কবিরহাটের 20টি আশ্রয়কেন্দ্রে প্রায় 300 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছেন গত 24 ঘন্টা নোয়াখালীতে 99 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এই পানির যে স্তর, সেই স্তর 392 সেন্টিমিটার রয়েছে, যা বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে রয়েছে। নোয়াখালীর পানি খুব ধীরে ধীরে কমছে। এই পানির কারণে নোয়াখালীর বিভিন্ন সড়কগুলো এখনো জলমগ্ন হয়ে আছে, যার কারণে স্বাভাবিক কাজ কমছে। এদিকে মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড মাধ্যমিক শিক্ষা বন্ধ করায় ছাত্রদের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে। তা এই পানির কারণে মানুষ এখন স্বাভাবিক চলাচল বিঘ্ন হচ্ছে। এ ছিল নোয়াখালী থেকে আমার কাছে জলবদ্ধতার সর্বশেষ তথ্য। বন্যার খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সাইফুল্লাহ কামরুল এবং তার আগে ফেনী থেকে জানাচ্ছিলেন আতিয়ার সজল। এদিকে পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরায় ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি। বিলীন হচ্ছে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, শরীয়তপুরের জাজিরার ঠিক পদ্মা সেতুর পূর্ব পাশে যেই জায়গাটি কয়েকদিন যাবৎ ভাঙছে মাঝির ঘাটের, সেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়ানো, ঠিক এই জায়গাটিও 2-1 দিন আগে বসতবাড়ি ছিল, দোকানপাট ছিল। এর থেকেও আরও প্রায় 50 ফুট সামনে ছিল নদীর কিনারা, কিন্তু আজকে সেটি এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এটি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে এবং কয়েকটি বাড়ি ইতিমধ্যে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। যতটুকু সরানো যায়, যতটুকু বাঁচানো যায়, সেই ব্যবস্থা কিন্তু যারা বাড়িঘরের লোকজন তারা করে যাচ্ছেন এবং আশঙ্কা করছেন যে হয়তো বা যেভাবে ভাঙা শুরু হয়েছিল, যে মুহূর্তে 20 মিনিটের মধ্যে পুরো এখানে 8-10টি বাড়ি ভেঙে যাওয়া, 10-12টি দোকান ভেঙে যাওয়া, সেরকম যদি চলমান থাকতো তাহলে ইতিমধ্যে কিন্তু এই জায়গাও বিলীন হয়ে যেত। সেখান থেকে গতকালকে একটু ভাঙা থেমেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঝুঁকির মধ্যেই রয়েছে এলাকাটি। এই যে পদ্মা সেতুর পূর্ব প্রান্তে জাজিরার যে মাঝির ঘাট, সেই মাঝির ঘাটের মূলত এই পদ্মা সেতু ঘিরে যেই বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধেরও কিন্তু অস্তিত্ব নেই এই জায়গাতে। এখান থেকে মাঝির ঘাট থেকে পূর্ব দিকে যেই গ্রামটি রয়েছে, এই গ্রামের প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত রাস্তা জায়গা কিন্তু ইতিমধ্যে পদ্মার মধ্যে বিলীন হয়ে গেছে। যেখানে স্থানীয়রা বলছেন যে যেই জায়গা পর্যন্ত ভেঙে গেছে, সেখান থেকে প্রায় 50 থেকে 150, কোথাও 200 ফিট পর্যন্ত নদীগর্ভে চলে গেছে। কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে পুরো এলাকাটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু তড়িঘড়ি করে এই যে জিও ব্যাগ ফেলে কোনোভাবে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে এই ভাঙন অব্যাহত না থাকে। কারণ যে ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে পদ্মা সেতু থেকে খুব কাছাকাছি, 1/2 কিলোমিটারও হবে না, খুব কাছাকাছি হওয়ায় কিন্তু পুরো যেই জায়গাটি, পুরো যে পরিকল্পনাটি সেতু ঘিরে, সেটি কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যত জেনেছি যে এখানে ইতিমধ্যে কিন্তু এই এলাকার এই ভাঙনের কবলে পড়ে প্রায় 12 থেকে 14টি পরিবারের সর্বশান্ত হয়ে গেছে। বেশ কিছু ব্যবসায়ী দোকানপাট বিলীন হয়ে গেছে এবং সেটা খুব শর্ট সময় হয়েছে। যখন দেখতে পেয়েছেন ভাঙন শুরু হয়েছে, তার 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এগুলি বিলীন হয়েছে। এখনও কিছুটা ভাঙন অব্যাহত আছে, জিও ব্যাগ ফেলা হচ্ছে সাময়িকভাবে ভাঙনটা থামানোর জন্য। তারপরেও ধারণা করা হচ্ছে দ্রুত যদি এই পদক্ষেপটা আরও কঠোরভাবে নেওয়া না হয়, তাহলে কিন্তু আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তো সব মিলিয়ে পদ্মা সেতুর পূর্ব প্রান্ত থেকে মাঝিরঘাট এলাকার ভাঙন এলাকা থেকে এই ছিল এই মুহূর্তে। সহকর্মী রুবেল জানাচ্ছিলেন পদ্মার ভাঙনের খবর। মৌলভীবাজারে সেপটিক ট্যাঙ্ক থেকে মোবাইল উঠাতে গিয়ে বিষাক্ত গ্যাসে 4 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে মোবাইলে গেম খেলছিলেন 5 তরুণ।
একজনের হাতের মোবাইল ট্যাঙ্কে পড়ে যায়। মোবাইল তুলতে গেলে একজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়, পরে একে একে 4 জন মোবাইল তুলতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে 119, এখনও নিখোঁজ 173। নিউ মেক্সিকোতে 3 জনের মৃত্যু, টানা বৃষ্টিতে ডুবেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। রাজধানীর যাত্রাবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রতিবেশীরা জানান, মধ্যরাতে 6তলা বাড়িটির নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঝলসে যায় রিপন ইতি দম্পতি ও তাদের 3 বছরের বয়সী মেয়ে রাফিয়া। লিকেজের কারণে আগে থেকেই গ্যাস জমেছিল। মশার কয়েল জ্বালাতেই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। রিপনের 70, ইতির 45 ও শিশু রাফিয়ার শরীরের 90% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বক্তব্য রাখছেন বিজিবির মহাপরিচালক। সরাসরি যাচ্ছি সেখানে। 4427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করছে। এ বাহিনীর সকল সদস্য সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। শুধু তাই নয়, অসামরিক প্রশাসনের সহায়তায়ও বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এজন্য আমি এই বাহিনীর সকল স্তরের সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশের 4টি মূল মন্ত্র মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা। এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুভাবে পালন করতে হবে। মনে রাখতে হবে, শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। এছাড়াও একজন বিজিবি সদস্য হিসাবে আমি যে 4 পয়েন্ট নির্দেশনা দিয়েছি তা মনে রাখতে হবে। যেটা আমি বলে থাকি, এই 4 পয়েন্টের মধ্যে যদি আমরা 4টি পালন করতে পারি তাহলে আমাদের এই জীবনে কোনো দায়িত্ব পালনে কখনো কোনো অসুবিধা হবে না। যেগুলো হলো আপনারা আপনাদের পিছনেও দেখতে পাচ্ছেন: সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলা। আমি আশাবাদী যে এই নির্দেশনাগুলো মেনে জীবন ধারণ করতে পারলে নবীন সৈনিকবৃন্দ তোমরাই হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। ইনশাল্লাহ দেশ সেবার মহান কার্যভার গ্রহণের এই মহেন্দ্রক্ষণে আমি তোমাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি যেন তোমরা তোমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও একাগ্রতা দিয়ে দেশের সেবায় সকল ক্ষেত্রে আত্মনিয়োগ করতে পারো। চট্টগ্রামের সাতকানিয়ায় রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বক্তব্য রাখছেন বিজিবির মহাপরিচালক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 119 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 173 জন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আরেক অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় আকস্মিক বন্যায় এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 35টি ঘরবাড়ি। এখনও বন্যা সতর্কতা জারি রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আছে ভূমিধসের সতর্কতাও। অন্যদিকে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে 50 গ্রাম প্লাবিত। 3 বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে জাজিরায় কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদালতের আদেশ আজ। গণঅভ্যুত্থানের 1 বছর পরও হাসপাতালে বন্দী জুলাই আন্দোলনের আহতরা। এবং অপেক্ষা শেষ হচ্ছে 19 লাখেরও বেশি শিক্ষার্থী। দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।